স্বাগত আজকের বাংলাদেশে, সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। আপনাদের সঙ্গে ঈদ আজকে শুরু হচ্ছে। ঈদের বিনোদন এখনো বড় জায়গা নিয়ে আছে চলচ্চিত্র প্রেক্ষাগৃহেও প্রস্তুত উৎসবপ্রেমী মানুষের রঙিন করতে ঈদটাকে। এবার ঈদে দেশব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 4টি চলচ্চিত্র। টিভি চ্যানেলেও বেশ কয়েকটি চলচ্চিত্র দেখানো হবে ঈদের আয়োজনে। আমরা জানি যে এসব নিয়েই আজকের আলোচনা। বড় পর্দায় ঈদ কথা বলতে স্টুডিওতে আছেন চলচ্চিত্র ও নাট্য নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ, আছেন চলচ্চিত্র ও নাট্য নির্মাতা শামীম আহমেদ রনি। স্বাগত আপনাদের। আমরা আজকে অনেকগুলি ছবি মুক্তি পেয়েছে এবং একটু জানতে চাই যে ঈদে কেন আপনারা ছবি মুক্তি পাওয়ার জন্য নানান খুব ব্যাপক প্রস্তুতি থাকে, প্রতিযোগিতাও থাকে যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে ঈদে ছবি মুক্তি দেওয়ার জন্য। তো এইটি কেন আপনারা বেছে নেন? অবশ্যই এটা সবচেয়ে বড় সুযোগ চলচ্চিত্রের। ঈদ হচ্ছে একটা বড় ফেস্টিভ আমাদের মুসলিম কান্ট্রির জন্য। নর্মালি ঈদের দিন আমরা কিন্তু ফ্রেশ জামা পরি, নতুন জামা পরি। এমনি ঈদের সময় জামা কাপড় কেনা হয়, শপিং করা হয়। সবার একটা আলাদা একটা স্পেশাল কিছু থাকে, খাওয়া থেকে শুরু করে সব কিছু দেখবেন স্পেশাল। তো প্রতিটা ডিরেক্টর প্রডিউসার চায় হচ্ছে ঈদের ছবি রিলিজ করতে। আর ঈদের সময় একটা বড় ক্রাউড পাওয়া যায় সিনেমাতে, যেটা অন্য টাইমে হচ্ছে কাজের ব্যস্ততা থাকে, তারপরে ট্রাফিক থাকে, অনেক কিছু যাওয়া মানে হলে যাওয়া হয়ে ওঠে না। আর ঈদের টাইমে দেখবেন যে মানুষ একটা ছুটি পায়, বাসায় বসে হয় টেলিভিশন দেখে একটা শ্রেণীর লোক, আর একটা শ্রেণীর লোক হচ্ছে সিনেমা হলে যায়, ফ্যামিলি সহ সিনেমা দেখতে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে ঈদে রিলিজ করা আর কি। তো ঈদের ছবি যেটা বানান সেটা কি আসলে প্রথম থেকেই মাথার ভিতরে থাকে যে এই ছবিটা আমি বানাচ্ছি, এটা এমনভাবে বানাবো যাতে ঈদে এটা মুক্তি দিতে পারি? কারণ সেটার জন্য কাস্টিং থেকে শুরু করে সব ক্ষেত্রে নিশ্চয়ই ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি থাকে। এটা একটা প্ল্যান থাকে যে ছবি বানানোর আগে থেকে যে আসলে আমরা একটা স্পেশাল ডেতে ছবি রিলিজ করতে চাই। যেমন বানানোর আগে একটা প্ল্যান ছিল যে আমি একটা মানে একটা বড় দিন বলতে চাই ঈদ, আমাদের দেশে তো ঈদই বড়, সবচেয়ে বড় দিন। তো ঈদের একটা প্ল্যান ছিল যে ছবিটা ঈদে রিলিজ করবে, এই প্ল্যান থেকেই করা হয়। অনেক সময় আবার প্ল্যান থাকলেও হয় না। প্ল্যান থাকলে হয় না, এইটা কেন হয় বলেন? এটা হয় হচ্ছে আমাদের দেশে হচ্ছে হলের সংখ্যা খুব কম। আমি চাইলে 10টা ছবি রিলিজ করতে পারবো না, 4টা রিলিজ করাই টাফ, যে পরিমাণ হল আছে। অনেকে দেখা গেল যে 4টা ছবি রিলিজ করার পরে যে হল বাকি থাকে সে আরেকটা ছোট ছবি আসলে হল পাবে না, তখন তারা রিলিজ করে না, বাধ্য হয়ে সেই ঈদের পরে চলে যায়। আজকে ছবির রিয়াকশন কেমন ছিল? আজকে তো ঈদের দিন ম্যাক্সিমাম লোকে হলে, আমি ছবি দেখে আসলাম কিছুক্ষণ আগে, তো আজকে হাউসফুল পাইছে। সেটা ডিপেন্ড করবে হচ্ছে আরো 3-4 দিন ওয়েট করতে হবে, মানে শেষ পর্যন্ত কিরকম হবে। কিন্তু তবুও প্রথম দর্শনে যেমন আজকে আমরা দেখছিলাম যে প্রায় সবগুলো ঢাকার হলগুলি বেশিরভাগই পূর্ণই ছিল, যেটা বলা যায়। এবং তার চেয়েতেও বড় কথা হচ্ছে যে প্রথম দিনেই কিন্তু একটা আলোচনা তৈরি হয়ে যায় যে যেই 4টা মুক্তি পেয়েছে তার মধ্যে কোনটা খুব ভালো করছে, বা প্রথম দর্শনেই কিন্তু এক ধরনের আমি মুখ থেকে আজকে মুখে। যতটুকু জানি যে 4টা ছবি রিলিজ হয়েছে, 4টা ছবি প্রতিটা শোই হাউসফুল যাচ্ছে এবং সবারই পজিটিভ রেসপন্স। আর আমার জানা মতো হচ্ছে মানে আমি যখন ছবি বানাইতে আসছি তারপর থেকে যতগুলি ঈদ গেছে, এবারে একটা স্পেশাল ঈদ, কারণ হচ্ছে এবার 4টা ছবি বিগ বাজারের ছবি, একটা ছবির চেয়ে একটা ছবি কোনো অংশে কম না। আর পাবলিকের মধ্যে সিনেমা দেখার একটা শুরু হয়েছে, মানে স্পিড জাগছে, যে আমরা আসলে সবাই ডিসাইড করছে। ফেসবুক দেখবেন এবং মুখে মুখে দেখবেন যে আজকে কেউ সম্রাট দেখবে, কালকে কেউ মেন্টাল দেখবে, তারপর দিন বাদশা দেখবে, শিকারি দেখবে। সবাই ডিসাইড করে রাখছে 4টা ছবি দেখবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পজিটিভ দিক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। এবং একই সঙ্গে 4টা বড় বাজেটের ছবি আসার কারণে প্রচারণাও আমরা দেখেছি অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি আমাদের গত কয়েকদিন যাবত দেখছি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে ঈদের সময় ছবি রিলিজ হলে এমনি ওটু কিছু প্রমোশন হয়। ঈদ ছাড়া যদি হয় তাহলে হচ্ছে ডিরেক্টর প্রডিউসারের প্রমোশন করতে হয়, আর ঈদের সময় ওটু হচ্ছে আসে প্রমোশনটা, সেদিক থেকে হচ্ছে এবার একটু বেশি। কারণ এবার ছবি 4টাই মানে অনেক বড় ছবি, মানে আলোচনার মতো ছবি আর কি। বিগ বাজেটের ছবি হতে বেসিক এই জায়গাটা এইবারের ঈদে ক্রিয়েট হয়েছে, যে কখনো আসলে এমনটা হয় না যে কখনো 4টা এমনই বিগ বাজেটের, লাইক এবার মেন্টাল, সম্রাট, শিকারি অ্যান্ড বাদশা 4টাই হচ্ছে বিগ বাজেটের ছবি। অ্যান্ড অনেক সময় এমন হয় যে হয়তো বা শাকিব খান অফকোর্স আমাদের দেশের নাম্বার 1 সুপারস্টার, সো তার একটা বা দুটা ছবি রিলিজ হলো, পাশাপাশি হয়তো বা সেকেন্ড বা থার্ডে শুভ বা বাপ্পির একটা ছবি রিলিজ হয়। তো ওই জায়গাটাও এবার হয় নাই। সো দেখা যাচ্ছে যে শাকিব খানেরই 3টা ছবি অ্যান্ড একই সাথে পাশাপাশি জিতের একটা ছবি। সো 4টা ছবি নিয়ে অডিয়েন্সের রেসপন্সটা অনেক বেশি বেটার ছিল। শুধু বিগ বাজেট বললে ভুল হবে, এবারে 4টা ছবি যে রিলিজ হচ্ছে, ছবির হচ্ছে কোয়ালিটি যদি বলেন, মেকিং থেকে শুরু করে কালার, সাউন্ড, কস্টিউম, সং, এভরিথিং হচ্ছে মানে এক জায়গায় প্রেজেন্ট করার মতো ছবি, যে আমরা আসলে আমাদের দেশের ছবি যে আমরা আসলে প্রপারলি বানাইতে পারি সেটা 4টা ছবি দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড 4টা ছবির বেসিক
চারটা ছবির চারটা আলাদা আলাদা লুক দেখা যাবে, যে প্রতিবার যেমন হয় যে একই হয়তো বা হিরোর যে একই রকম লুক বা কোনো অ্যানাদার লুক নাই। লাইক এবার যেমন দেখবেন মেন্টালে শাকিব খানের অ্যানাদার একটা লুক, সম্রাটে শাকিব খানের অ্যানাদার একটা লুক, শিকারিতে শাকিব খানের অ্যানাদার একটা লুক, বাদশাতে জিতের একটা লুক। তো বাট আমরা যদি তিনটা নিয়ে আসি, কারণ আমাদের দেশের চলচ্চিত্র নিয়ে আমরা যদি বলি, তাহলে তিনটা ছবিতে আমরা আমাদের শাকিব ভাইকে তিনটা আলাদা আলাদা লুকে পাবো। সো এটা একটা ম্যাটার। যদিও শাকিব খান আমরা জানি গত মানে প্রায় অর্ধযুগেরও বেশি সময় ধরে একাই ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে ঈদ তো অবশ্যই শাকিব খানই একমাত্র ভরসা বলা যায়। এই বছর তিনটা ছবি একই সঙ্গে মুক্তি পেয়েছে, এইটা দর্শক টানার ক্ষেত্রে একটা বাড়তি উপাদান হিসেবে যোগ করবে। বাড়তি উপাদান যেটা হচ্ছে যে শাকিব ভাইয়ের এর আগে এবার তো তিনটা রিলিজ হলো, এর চাইতেও একাধিক ছবি রিলিজ হয়েছে। চারটা ছবি রিলিজ হয়েছে শাকিব শাকিব ভাইয়ের ভাইয়ের চারটা, ইভেন পাঁচটা ছবি রিলিজ এবারে হয়েছে। আলোচনার শাকিব ভাইয়ের। মূল সাবজেক্ট হচ্ছে চারটা বড় ছবি, যে কেন একসাথে তিনটা ছবি শাকিব ভাইয়ের, তিনটাই বড় ছবি। Big এর আগে budget যতগুলি and ছবি রিলিজ look. ছিল বাজেট বেশি ছিল, বাট ওইরকম মানে এটা বলা উচিত না আমার, আসলে ওইভাবে হাইপোলা ছবি ছিল না। হয়তো দেখা গেছে যে এবারের ছবি অনেক ডাবল বাজেটের ছবি রিলিজ হয়েছে, মাই নেম ইজ খান অনেক বিগ বাজেটের ছবি, বাট এবারের ছবি লুকটা আলাদা। মানে আপনার লুক বলতে হচ্ছে ছবি টিজার যারা দেখছে, ট্রেলার যারা দেখছে, সবাই বুঝতে পারতেছে যে আসলে আমাদের ছবি এখন ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার মতো অবস্থা মানে হয়েছে। That's why ইন্টারেস্টিং হচ্ছে এবার যেটা হয়েছে, লাইক ফার্স্টে মনে হয় যে একদম শিকারির টিজারটা লুক হলো, তো একদম সবাই হুমড়ি খেয়ে পড়লো হুমড়ি খেয়ে শাকিব ভাইয়ের উপরে যে এটা কোন শাকিব খান, মানে দেখে মনে হচ্ছে যে অ্যানাদার নিউ। এরপর পরে রিলিজ হলো হচ্ছে সম্রাট, যে ওকে ফাইন, অডিয়েন্স আসলো যে এটা আবার কোন শাকিব খান, ওখান থেকে তো পুরাটা বের হয়ে আসছে। দেন রিলিজ হলো মেন্টালের টিজার, ওকে ফাইন, মানে এইখানে তো অ্যানাদার আর একটা শাকিব খান। এইভাবে না কখনো শাকিব ভাইকে দেখে আমাদের অডিয়েন্স ইউজ টু ছিল না। হ্যাঁ, দেখে আসছে, একাধিক ছবিতেও দেখে আসছে, মানে একাধিক ছবিও দেখে আসছে, বাট এইভাবে কখনো কেউ থিঙ্কই করে নাই যে রাজ ভাই একটা জিনিস বলছে, আমি সেটা পত্রিকায় দেখছি, জিনিসটা অ্যাকচুয়ালি ট্রু, যেটা হচ্ছে যে শাকিব ভাইকে যে আমরা ইউজ করতে পারিনি আমাদের দেশে, এইবারের ঈদটা না দেখিয়ে দিচ্ছে যে আমরা শাকিব ভাইকে ইউজ করতে পারি নাই। অ্যান্ড এইবার আমরা অন্তত তিনটা ছবি দিয়ে শাকিব ভাইকে অ্যানাদার লুকে এনে আমরা সেটা প্রেজেন্ট করতে পারছি। এই যে শাকিব খানের তিনটা লুকের কথা আপনারা বলছেন, এই লুকটা সেট করার ক্ষেত্রে শুধুমাত্র পরিচালকদের ভূমিকা, নাকি অন্য আমরা জানি এটা আমি clear করে মেকআপ এন্ড অন্যান্য আর্টিস্টদেরকে একটা বড় এটা ভূমিকা টোটাল রাখতে টিম হবে? ওয়ার্ক, এটা of course total টোটাল একটা টিম team ওয়ার্ক। কারণ হচ্ছে আমি যখন আমার ছবিতে ক্যারেক্টার চিন্তা করছি শাকিব ভাইরা, আমি ডিসাইড করছি আসলে আমি এই টাইপের কস্টিউম পরাতে চাই। তো আমার নিশ্চয়ই একটা কস্টিউম ডিজাইনার আছে, রামিম রাজ, খুবই ভালো কস্টিউম করে, তারে আমি বললাম। এবং তার সবচেয়ে আমার কস্টিউম ডিজাইনের সবচেয়ে প্লাস হচ্ছে আমি কস্টিউম করার আগে স্ক্রিপ্ট পড়তে চাই, ওরকম পুরো স্ক্রিপ্ট দিতে হয়েছে। স্ক্রিপ্ট পড়ে সে আমার একটা প্রেজেন্টেশন দিচ্ছে, আমি বলছি যে এটা হবে এটা হবে না, সে বানাইছে। মেকআপ আর্টিস্ট আমি বলছি আমি শাকিব ভাইয়ের এই লুক চাই, এরকম মেকআপ চাই। আমি আমার যে সিনেমাটোগ্রাফার আছে ওনারা বলছি আমি এরকম দেখাইতে চাই। তো এটা হচ্ছে একটা সিনেমা কখনো ডিরেক্টরের একা না, একটা সিনেমা টোটাল টিম ওয়ার্ক। প্রত্যেককেই একজনের own করতে হয়। একটা প্রোডাকশন বয়ের অবদান আছে একটা সিনেমা বানাইতে, প্রডিউসার থেকে শুরু করে প্রোডাকশন বয় পর্যন্ত সবার হেল্প লাগে। আমরা শুধু লোক নিয়ে আলোচনা করি না, শাকিব ভাইয়ের যেমন অ্যাক্টিং মেধা বলি, শাকিব ভাইয়ের অ্যাক্টিং মেধা মানে আমি যদি বলি অ্যাজ এ ডিরেক্টর মানে তুলনা হয় না। সে সিনেমা আসলে কি জিনিস, সিনেমায় কোন কতটুকু জায়গা পর্যন্ত অ্যাক্টিং তার করা লাগে সেটুকু সে না জানে আর কি, হি নোজ মানে ভেরি ওয়েল। কারণ তারা যখন প্রতিটা সিকোয়েন্স আমি বুঝাইতাম সে ঠান্ডা মাথায় শুনতো, তখন আমার মনে হতো যে শুনতেছে তাহলে কি পারবে, স্ক্রিনে যায় সে আমি যতটুকু চাইতাম তার চেয়ে বেশি দেয়। এই যে একটু আগে রনি বললো যে শাকিব ভাইরা ইউজ করতে পারে না, আসলে কথাটা এইভাবে না, শাকিব ভাইরে ইউজ করছে সবাই, ইউজ না করলে শাকিব খান হইতো না। কিন্তু শাকিব ভাইয়ের কাছে আসল জিনিসটা কেউ নেয় নাই। মানে এতদিন আমরা দেখতাম সিনেমায় লাউড অ্যাক্টিং করছে শাকিব ভাই, আমি কিন্তু শাকিব ভাইরা লাউড অ্যাক্টিং করাই নাই আমার সিনেমায়, আমি ন্যাচারাল অ্যাক্টিং করাইছি। এই জায়গায় শাকিব ভাই যে ন্যাচারাল অ্যাক্টিং পারে এটা কেউ চিন্তাই করে নাই। আচ্ছা, সে মানে মূল কথা হচ্ছে শাকিব ভাই সুপার অ্যাক্টর আর কি, মানে নায়ক থেকে নায়ক একটু থেকে হ্যাঁ মানে অতি নায়কের দিকে নিয়ে যাওয়ার প্রবণতাটা আমরা শাকিব খানের ক্ষেত্রে বেশি দেখেছি। এটা এই জন্য যে আসলে একজনের উপরে অনেকটা নির্ভরশীল অনেকটা ইন্ডাস্ট্রি, নির্ভরশীল। সেই জন্য হয়তো এটা হয়েছে, কেউ রিস্ক নিতে কেউ চায় না। রিস্ক নিতে চায় নাই। রাজ ভাই, সম্রাটে শাকিব খানকে আপনি কিভাবে উপস্থাপন করেছেন দর্শকের কাছে? সম্রাট নাম শুনলেই বোঝা যায় সম্রাট একটা, মনে হয় বাংলাদেশের একজন সম্রাট, ইন্টারন্যাশনাল একজন মাফিয়া থাকে সে। তো সেই সম্রাট অনুযায়ী তার যে ধরনের ড্রেস আপ পরা উচিত ছিল, স্যুট টাই, একটা মানে পুরো সিনেমায় একটা কন্টিনিউটি আমি ঠিক রাখছি। তার ওয়াচ থেকে শুরু করে হাতে একটা রিং পরা, সেটাও পর্যন্ত সম্রাটের সাথে মিলাই ইউজ করছি, যে একটা সম্রাট নর্মাল একটা ঘড়ি পরবে না। আমি রোলেক্স থেকে শুরু করে সব ঘড়ি ইউজ করাইছি, তার জুতা থেকে শুরু করে সব কিছু মানে সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে ক্যারেক্টার ওয়াইজ আর কি। আচ্ছা, মানে পুরো তার লুকটার ক্ষেত্রে শুধুমাত্র
একটা দিকেই দেখা একটা হয় দিক না, সব দিক দিয়ে দেখা প্রত্যেকটা যাচ্ছে। তার কথা দিকেই বলার যে- স্টাইল, তার হাঁটা স্টাইল সবকিছুই চেঞ্জ, মানে ক্যারেক্টারের সাথে মিলেই করা হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে অন্য যে শাকিব খান আমরা সাধারণভাবে দেখি তার সঙ্গে আপনি এটা পার্থক্যটা তৈরি করেছেন কি? আমি অন্য শাকিব খানের সাথে মিলাচ্ছি না, আমি আমার ক্যারেক্টারের সাথে মিলাচ্ছি। আসলে অন্য কি করছে, অন্য একটা ছবির কথা যদি বলেন, ওই ডিরেক্টরের কাছে মনে হচ্ছে ওইটাই বেস্ট লোক, আবার আমার কাছে হয়তো বা ভালো লাগে না, বাট এটা আমার পার্সোনাল ব্যাপার। বাট আমি আমার ক্যারেক্টারের সাথে তার প্রেজেন্ট করছি। ক্যারেক্টারের সাথে আমরা একটু রনির কাছেও জানতে চাইবো যে যখন এই শাকিব খানই আপনি ব্যবহার করছেন মেন্টালে, তখন তার না, অ্যাকচুয়াল আমার জায়গাটা যেটা ক্রিয়েট হয়েছে যে আমি যখন প্রথম ফিল্মটা করতে আসলাম, লাইক সবার টোটাল ইন্ডাস্ট্রির একটা জায়গা ছিল যে শাকিব খানকে আসলে কন্ট্রোলে রাখা যাবে না। সো ওই জায়গায় আমার একটা ভয় ছিল। বাট প্রথমে যখন আমি শাকিব ভাইকে আমার স্টোরিটা তার সাথে শেয়ার করি, আমি দেখি যে ওকে ফাইন, তার ইন্টারেস্টটা এখানে অনেক বেশি, অ্যান্ড সে নিজে নিজে লাইক তার ক্যারেক্টারের জায়গা থেকে ক্যারেক্টারকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, তার কস্টিউম কী হবে, সেগুলো নিয়ে আমার সাথে প্রতিনিয়ত শেয়ার করছে। অ্যান্ড তখন আমার ওই ভয়টা বেসিক কেটে যায়, অ্যান্ড আমি বুঝি যে ওকে ফাইন, শাকিব খান এতখানি হেল্পফুল যে টোটালি ইভেন আমি লুকের জন্য আমি হেয়ার স্টাইল যেভাবে চেঞ্জ করাইতে চাইছি ভাইয়াকে, সে টোটালি ওইভাবে চলে আসছে। অ্যান্ড শাকিব ভাইয়ের লুক থেকে শুরু করে কস্টিউম থেকে শুরু করে অ্যান্ড টোটাল জায়গাটা আমরা ওইভাবে রিসার্চ করে একটা জায়গায় চলে আসছি। অ্যান্ড সে অফকোর্স একটা গুড প্রোডাকশন করতে চায়, বাট একই সাথে আমাকে তো সেটা দিতে হবে। আমি যতটুকু দিতে পারবো, উনি অফকোর্স বেস্টটা চাবে, কিন্তু একই সাথে আমি কতখানি দিতে পারছি এটা একটা ফ্যাক্ট। অ্যান্ড আর একটা জিনিস আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমাদের মধ্যে বলতে এটা আমরা বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি যে আমরা নতুন যারা ফিল্ম মেকিং করতে আসছি, এটা একটা রং একটা জায়গা আমার কাছে পার্সোনালি মনে হয়। এটা যদিও একটা অ্যানাদার কনসেপশন, সেটা হচ্ছে যে আমরা চাই যে প্রথম দিনেই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিব। কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, একটা বাচ্চার জন্য আমরা জানি যে দুধ 100% পুষ্টিকর একটা খাবার, কিন্তু সেটা কতটুক ওই মাপটা জানা দরকার। এখন আমি একটা 1 বছরের একটা বাচ্চাকে 5 কেজি দুধ খাইয়ে দিলাম, ও অফকোর্স ওটা নিতে পারবে না, উগরে ফেলে দিবে। সো কত পর্যন্ত নেওয়া যায় ওই পর্যন্তই না অডিয়েন্সকে দেওয়া দরকার। একটু একটু করে পুশ করতে করতে বলিউডের ইন্ডাস্ট্রি একদিনে চেঞ্জ হয় নাই। বলিউড বা টালিগঞ্জ যেটা অ্যান্ড আমরা অনেক বেশি তফাতে ছিলাম না, মোটামুটি কাছাকাছি ছিলাম। আজকে বলিউড কোথায় চলে গেছে, অ্যান্ড সেটা হয়েছে ওরা চেঞ্জটা করতে পারছে দেখে, ওদের কনসেপ্টটাকে চেঞ্জ করে নিয়ে যেতে পারছে দেখে। আজকে আমরা ট্রাই করছি, অ্যান্ড এই ট্রাইটা যেন আমাদের লেভেলটা থেকে একবারে ওই রকম পুশ করাটা না হয় যে দুধ পুষ্টিকর এর জন্য খাইয়ে দিলাম 10 কেজি অ্যান্ড ও ফেলে দিল, তাহলে কোনো লাভটা নাই। অ্যান্ড একই সাথে আমাদের মার্কেটটাও আমাদের হিসাবে রাখা দরকার, যে টোটাল মার্কেটটাও খুব বড় না। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে অবশ্যই আপনাদের কাছে জানতে চাইবো যে শাকিব খানের 2টা ছবিতেই তো নায়িকা অবশ্যই আছে, নায়িকাদের আপনারা কিভাবে ব্যবহার করেছেন, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে মানে এইবার নায়িকার ক্ষেত্রেও অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। শাকিব খান শুধু অপু বিশ্বাসের সঙ্গে ছিল, যে প্রচুর ছবি করে, ছবি আসে, সেই জায়গাটায় অনেক বৈচিত্র্য দেখছি আমরা, নানান রকম। আমরা একটা বিরতির পর ফিরে এসে আপনাদের সঙ্গে অতিথিদের সঙ্গে যে প্রচুর ছবি করে, ছবি আসে, সেই জায়গাটায় অনেক বৈচিত্র্য দেখছি আমরা, নানান রকম। আমরা একটা বিরতির পর ফিরে এসে আপনাদের সঙ্গে অতিথিদের সঙ্গে থাকবো, একটা বিরতির পর ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সম্রাট ছবি সম্পর্কে যদি একটু বিস্তারিত জানতে চাই, যে শাকিব খানের সঙ্গে আর কাদেরকে নিয়েছে? আমার সম্রাটে শাকিব ভাই হচ্ছে সম্রাট নাম ভূমিকায়, পাশাপাশি আছে ইন্দ্রনীল ইন্ডিয়ার, আর অপবিশ্বাস, মিশা সদাগর, কাবিলা, সুব্রত। একটা স্পেশাল গেস্ট আছে 2টা সিকোয়েন্সে, সেটা ইমন। আচ্ছা, তো এই সব মিলিয়ে সম্রাটের প্লটটা কিরকম, আমরা পুরো গল্পটা জানতে চাই। সম্রাটের প্লট হচ্ছে একটা আন্ডারওয়ার্ল্ড, সম্রাটকে ধরার জন্য বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট তারা করে। এখানে বাংলাদেশের একজন আন্ডারওয়ার্ল্ডের ডন থাকে, সেটা মৌসা ক্যারেক্টার, মিশা সদাগর। এদের ক্ল্যাশ নিয়ে মাঝখানে একটা থার্ড পার্টি থাকে, কিছু টুইস্ট আছে, একটু থ্রিল টাইপের স্টোরি, লাস্টে তারা ধরা পর্যন্ত ছবি থাকে আর কি। আচ্ছা, রাজ, এই রনি, এই যে আপনার ছবিতে দেখছি যে মূলধারার 1 নম্বর নায়ক, তার সঙ্গে বলা যায় যে বাণিজ্যিক ধারায় খুব বেশি কাজ করেনি, এরকম একজন নায়িকাকে নিয়েছেন, তিশা, কেন? বেসিক আমাদের এখানে দরকার ছিল যে আমাদের গল্পটা একটু লিনিয়ান গল্প না, যে ওকে ফাইন 1 2 3 4 বলে গেলাম স্টোরিটা,
লাইক আমি তোমাকে ভালোবাসি, প্রেম হলো, একটা ঝামেলা হলো, গ্যাঞ্জাম হলো, ওই রকম একটা স্টোরি না। যারা অডিয়েন্স যদি ছবিটা দেখে থাকে তখন তারা বুঝতে পারছে, অনেকের হয়তো বা মাথার উপর দিয়েও স্টোরিটা চলে গেছে। ম্যাটারটা ছিল যে একটা নন লিনিয়ার স্টোরি, অ্যান্ড আমাদের স্টোরিতে তিশার যে ক্যারেক্টারটা ছিল সেটা হচ্ছে একজন সাংবাদিকের ক্যারেক্টার, রিপোর্টার, অ্যান্ড ইনফ্যাক্ট সেটা ইন্ডিপেন্ডেন্ট টিভির একজন ক্রাইম রিপোর্টার, ওই রকম একটা সে ভূমিকায় আছে। তো আমাদের কাছে মনে হয়েছে এমন একজন আর্টিস্ট দরকার, আর্টিস্ট একই সাথে নায়িকা, যে কিনা ওই ক্যারেক্টারটা ঠিকঠাক প্লে করতে পারে, যে কিনা একই সাথে আমাকে কমার্স দিতে পারবে, একই সাথে আমাকে ঠিকঠাক অ্যাক্টিংটা দিতে পারবে, মানে আমার যেটা মূল সাবজেক্ট সেটা সে ওভারকাম করতে পারবে। তো ওই রকম একটা জায়গা থেকে আমরা আসলে সবার সাথে শেয়ারিং করেই অনেকে অপশন ভেবেই অ্যান্ড ফাইনালি তিশাকে আসলে কাস্ট করা এই ক্যারেক্টারটার জন্য। অ্যান্ড প্রথমে ভাবিও রাজি ছিল না যে ওকে ফাইন, ছবিতে আরো দুটা নায়িকা আছে, আই মিন পড়শি প্রথম কোনো ছবিতে অ্যাক্টিং করলো, ওখান থেকে ওদিকে আঁচল আছে, আবার আরেকদিকে মৌসুমী হামিদ আছে। সো তিশার একটা জায়গায় ছিল যে ওকে ফাইন, মানে এতগুলার ভিড়ে আমি ওখানে কি করব, সো সে এগ্রি হচ্ছে, মানে হচ্ছিল না। বাট স্টোরিটা শোনার পর সে প্রাইমারি লেভেলে এক ধরনের কনভিন্স হয়, অ্যান্ড দেন যখন টোটাল স্ক্রিপ্টটা পড়ে তখন তার কাছে মনে হয় যে হ্যাঁ, এই ক্যারেক্টারটা আসলে তার করার জন্য পারফেক্ট। অ্যান্ড ওই রকম একটা জায়গা থেকে আসলে তিশাকে কাস্ট করা মেন্টালের জন্য। ঈদের জন্য আলাদা করে ছবি করছেন আপনারা দুজনই। আমরা জানি যে এই দুটো ছবি বা চারটা ছবি মুক্তি পেয়েছে, এটা বিগ বাজেটের ছবি। বিগ বাজেট বলতে আসলে আমরা বাংলাদেশে কি বুঝি? বিগ বাজেট মানে হচ্ছে সাকিব ভাইয়ের কাস্ট করলে ছবির বিগ বাজেট হয়ে যায়। সাকিব ভাইয়ের প্রথম কথা হচ্ছে গান করতে হবে দেশের বাইরে, দেশে গান হইলে হবে না, দেশের বাইরে দেশের বাইরে একটা গান করতে গেলে মানে আমি দুইটা গান করছি দেশের বাইরে, 45 লাখ টাকা খরচ হয়েছে। এটা আসলে কতটুকু মানে ইয়া করে পে করে আমি জানি না আসলে, কারণ আমি যতটুকু জানি সিনেমার বেসিক হচ্ছে স্টোরি। গান অবশ্য ছবি আসলে রিলিজের আগ পর্যন্ত হলে নিয়ে যায়, কিন্তু হলে বসে কেউ গান দেখতে চায় না। এটা আমি আজকেও প্রমাণ দেখছি। আমি সিনেমা গান ইউজ করছি 2.5 মিনিট 3 মিনিট করে, আমি 5 মিনিট পুরোটা ইউজ করি না। এবার আমি রাজভাইয়ের সাথে এই জায়গাটা এগ্রি না, মানে ওই জায়গাটা এগ্রি না যে ফাইন সাকিব ভাই ওই জায়গাটা ফিক্সড করে দিচ্ছে ইয়ের ক্ষেত্রে। আমি আমার কথা শেষ করার পরে কথাটা বললো, আমি বলেন আমি গানটা কতটুকু পে করে সেটা জানি না, কিন্তু গান হচ্ছে দর্শক হলে নিয়ে যায়। আমাদের এই সাবকন্টিনেন্টালে গান লাগবে, নতুন লোকেশন লাগবে, কিন্তু আমার দেশেও অনেক সুন্দর লোকেশন আছে দেখানো যায়। কিন্তু আমরা যদি ব্যাংককে যাই, আমি ব্যাংককে গান শুট করছি, নতুন লোকেশনে করছি, সাকিব ভাইয়ের কারণে নতুন লোকেশন করছি। সাকিব ভাইয়ের থ্যাঙ্কস যে সাকিব ভাই বলছে ব্যাংকক আমরা এত জায়গায় ইউজ করছি, এগুলি ইউজ করবা না। উনি সুন্দর লোকেশন দেখাইতে চায়, কারণ এই গানটা করার কারণে আমি ফিডব্যাকও পাইছি। কিন্তু আমার সেটা না, আমার হচ্ছে নট অনলি গান যে লাগবে বিদেশে লাগবে তা না। যেমন সাকিব ভাই শিকারি হিট হওয়ার পিছনে সবচেয়ে বেশি লুক চেঞ্জ হয়েছে তার গানে, লন্ডনে শুট হয়েছে, লন্ডনের লোকেশন। এটা বাংলাদেশের একটা গানে সাকিব ভাইয়ের জন্য এটা অনেক প্লাস। আমরা লোকেশন দেখাইতে চাই, কিন্তু আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখানো সম্ভব। আমি সেটা বলতে চাচ্ছিলাম। মানে আপনি বলছেন যে অবশ্যই গান প্রয়োজন আছে, তবে সেইটা দর্শক টানার কারণ জন্য আমাদের দেশের সিনেমার বাজেট চিন্তা করতে হবে। আমাদের দেশের বাজেট কিন্তু আমি 4 কোটি টাকা খরচ করলে 4 কোটি টাকা রিটার্ন পাবো না। দিনের শেষে প্রডিউসারের টাকা লাগবে ফেরত, এই টাকাটা তো এই আসলে আমি টাকার অঙ্কেই বোঝার চেষ্টা করতেছিলাম যে আমি আমরা 4 কোটি টাকা ছবি বানাইলাম, 4 কোটি টাকা পাইলাম, প্রডিউসার সেকেন্ড ছবি বানাইলো না, এই ছবি আমার দরকার নাই। আমি চাই প্রডিউসার 1.5 কোটি টাকার ছবি বানাইলাম, 20 লাখ টাকা প্রফিট হলো, পরের ছবিটার অনেকে বললো তুমি আরেকটা ছবি বানাও। মানে একটা প্রডিউসার যদি হারানো হয় তাহলে কিন্তু একটা ডিরেক্টরের ভাত নষ্ট হলো। আমি এখন এই মুহূর্তে আমার মানে লন্ডনের জায়গায় গান শুট করা আমার বাংলাদেশের প্রডিউসারের পক্ষে সম্ভব না। তারপরেও যাওয়া উচিত যে আমরা সিনেমাটা ইন্টারন্যাশনালি নেওয়া উচিত, আমরা প্রেজেন্ট করা উচিত সুন্দর সুন্দর জায়গায়। কলকাতা কেন গেছে? কলকাতা সিনেমার সবচেয়ে বড় প্লাস ছিল মাঝখানে গান। ওদের গান সুইজারল্যান্ডে শুটিং হইতো, লন্ডনে শুটিং হইতো, মালয়েশিয়া হইতো, কিন্তু ওরা একটা বড় একটা পোর্শন ইউজ করতো, কিন্তু ওদের রিটার্ন আসতো, আমাদের তো রিটার্ন আসে না। আমি সেই কারণে বলা। কিন্তু আমার এইখানে মনে হয় কি লোকেশনটার চাইতে মানে আমি ইয়েতে শুট করলাম, লন্ডনে শুট করলাম, ব্যাংককে শুট করলাম, ওর সাথে শুট করলাম, আমি বাংলাদেশে ওর চাইতে অনেক বেটার শুট করতে পারি, কিন্তু আমাকে ওইখানকার ওই টেকনোলজির সাপোর্টটা আমাকে কে দিবে? আমাকে তো দিচ্ছে না। লাইক আমি এখন বান্দরবনে কিন্তু অনেক বিউটিফুল লোকেশন আছে, ওই লোকেশনগুলো আমি শুট করে যেতে পারছি না। লাইক পারমিশন একটা ম্যাটার হয়ে দাঁড়াবে। লাইক আমি শাকিব খানকে নিয়ে শুটিং করবো, শাকিব খানের সিকিউরিটিটা কে দিবে? বান্দরবনে সম্ভব না, তারা নিয়ে রিয়েলিটি এখন কেউ বান্দরবনে সাকিব ভাই নিয়ে আমার সিনেমার মাঝখানে হাতির জিলে আমি একটা শুট করছিলাম, অনেক কিছু ছিল আমি করতে পারি নাই, অনলি ক্রাউড, কিছু না। রাস্তায় দাঁড়িয়ে শুট করা সম্ভব না।
সেই লেভেলের স্টার, মানে তারা রাস্তায় নামানোর পরে এই জায়গায় শুট কেন, বা আপনার চলে যেতে হবে। সেই মবকে সেই support টা নাই ঠেকানোর আমাদের। জন্য যে ধরনের সিকিউরিটি এই দরকার সাপোর্টটা সেটা নাই আমাদের আমাদের দেশে নাই। ইন্ডাস্ট্রির সাপোর্ট Not নাই। only security, আমার মেন্টালের একটা শর্ট ছিল যে লাইক তিশাকে চ্যানেলের সামনে এসে নামিয়ে দেওয়া হয়, তো আমি সেটাকে ইন্ডিপেন্ডেন্টের বাইরে অন্য একটা জায়গায় জায়গাটা শুট করেছি ফর বিউটির কারণে। সেটা আমি গুলশানে একটা জায়গা থিঙ্ক করলাম যে ওকে ফাইন, এই জায়গাটা তো ক্রাউড হবে না, ওই জায়গাটা শুট করি। আমি জাস্ট ক্যামেরাটা ওপেন করছি, তখনও পর্যন্ত কোনো ক্রাউড ছিল না, জাস্ট শাকিব ভাই এসে শটে দাঁড়ালো অ্যান্ড চারপাশ থেকে ইভেন অফিস থেকে অফিসাররা পর্যন্ত নেমে এসে শুটিং দেখা শুরু করলো, আমি আর শট নিতে পারছি না। রিয়েলিটিটা হচ্ছে এমন। আমি আমার এন্ড ক্লাইম্যাক্স যেখানে শুট করে যাচ্ছিলাম তামাবিল, একদম বর্ডার এরিয়া, অ্যান্ড অনেস্ট ফ্যাক্ট হচ্ছে যে সেখানে বিডিআর, বিএসএফ অ্যান্ড ওইখানকার স্থানীয় 3টা থানার পুলিশ ক্রাউড কন্ট্রোল করতে পারে নাই। অ্যান্ড আমার টোটাল প্ল্যান ছিল আমি 2 দিনে আমার এন্ড ক্লাইম্যাক্সটা শেষ হবে, সেখানে আমার 4 দিন লাগছে অনলি ফর ক্রাউড, যেখানে বিডিআর, বিএসএফ, 3টা থানার পুলিশ মিলে সেটাকে কন্ট্রোল করতে পারেনি। বাট লাইক ইন্ডিয়াতে আপনি দেখেন এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হয় না, মানুষের দিক থেকে ওই ওই সহযোগিতাটা পাওয়া যায় সহযোগিতাটা না। আমরা ঠিক পাই আছে, না। এখানে একটা অ্যান্ড একসাথে মানুষের প্রশাসন সহযোগিতা থেকে করে আমরা না, টোটালি মানুষ পাই আসলে না, কিন্তু তাদের স্বপ্নের হিরোকে দেখার পরে ওরা ঠিক থাকতে পারে না, কিছু তারাও করার থাকে নাই। ওই জায়গাটা থেকে, তাদের আসলে কিছু করার নাই। তারাও থাকে ওই জায়গা থেকে। কিন্তু হ্যাঁ, আরেকটা জায়গা আমরা যেখানে বেসিক জায়গাটা ছিলাম যে লাইক আমরা আমাদের লোকেশনটাকে প্রপার ইউজ করতে পারছি না ফর টেকনোলজি। না, টেকনোলজি আছে, তুমি টেকনোলজির বাইরে আমরা লন্ডনে- use করতে পারছি না তো technology। এখানে এখানে কথা আছে রনি, লন্ডনে তোমার শুট করতে দেওয়া হলে আমাদের দেশে একটা প্রডিউসার তোমার কতটুকু সাপোর্ট দিবে টেকনোলজি? লন্ডনে একটা জিমিজিবির ভাড়া যত বাংলাদেশে তার সাথে 3 গুণ কম টাকা। না রাজ ভাই, এইখানে আমি দ্বিমত। আমি লাইক মেন্টাল নিয়ে বলছি না, আমি আমার বসগিরি শুটিং নিয়ে বলছি যে বসগিরিতে লাইক আমি একটা অনেকগুলো সিনের জন্য স্টাডি ক্যাম ইউজ করছি, ড্রোন ইউজ করছি। এখন দেখা গেল যে যে কোনো একটা স্পেশাল সিনের জন্য সেখানে অ্যানাদার একজন ছিল, ড্রোনটা কিভাবে ইউজ করতে হবে এইটা নিয়ে পুরা 3 মত লেগে যায়। লাইক আমি বলছি যে ভাই এটা এইভাবে ইউজ করতে হবে, যে ড্রোনটা সেটা তো চালাচ্ছে তোমার operator-এর সে আরেক problem, জায়গায় চলে আসছে। না technical না, man-এর problem। আরেকটা লাইক ফাইট ডিরেক্টর আমার, সে বলতেছে যে ওকে ফাইন ভাই, এইখানে আমরা ট্র্যাক ইউজ করি, এখানে আমরা ট্র্যাক ইউজ করি, এখানে আপনার স্টেডিক্যাম দরকার নেই। বাট আমি স্টেডিক্যাম এন্ড ট্র্যাক যদি সেম জিনিস হতো, অফকোর্স দুই জিনিস হতো না, দুইটার অফকোর্স আলাদা এটা ইফেক্ট তোমার আছে। টেকনিক্যালের ঝামেলা, টেকনিক্যাল ম্যানের ঝামেলা, এটা তো তোমার টেকনিক্যাল ওইটা না। ম্যানের না, টেকনিক্যাল Man আমরা behind সেটা the জানছি machine না, এর সমস্যা। আমরা সেটা না, ইউজ না করতে জানাটা পারছি তো না। আমাদের fault। হ্যাঁ, অফকোর্স ওইটাই তো বলছি যে আমরা টেকনিক্যাল ব্যাপারগুলো আমরা ইউজ করতে জানছি না, যে কিভাবে ইউজ করতে হয়। আমাদের কাছে আছে স্টেডিক্যামের প্রপার ইউজ আমরা করতে পারছি না, জিমেজিবের প্রপার ইউজ আমরা করতে পারছি না। ড্রোন মানে এই না যে মাথার উপরে শুধু ড্রোন উড়বে, শট নেওয়া হয়ে গেল। ড্রোন দিয়ে অনেক ধরনের শট নেওয়া যায়, আমরা সেটা মানে প্রপার ইউজ করে ইউজ যাচ্ছি করতে না, পারছি না, এই আমাদের কথাটা বল, ইউজ sense টা করতে নেই। পারছি না, ইউজ করার হয়তো বা অনেক লোকে আছে টেকনিক্যাল, আমরা জানি না। তোমার সাথে পরিচয় নেই, আবার আমার সাথে আছে, আমার সাথে না, আবার আরেকজনের সাথে আছে, সে আসলে প্রপারলি ইউজ করতে পারে। তবে এটার সব কাজই মিলে তো আমরা আমাদের, প্রথম এটা যে খুঁজে বের জায়গাটিতে করা আমাদের ছিলাম কাজ। যে আমাদের create বাংলাদেশের, করতে হবে। রাজ ভাই, বাংলাদেশের যেই লোকেশন আছে সেটা আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমার মনে হয় যে সেটা আরো বেশি যদি আমরা এক্সপ্লোর করতে পারি, কারণ এগুলি তো দরকার, ইনস্টিটিউশনাল সাপোর্ট দরকার হবে। ধরেন হ্যাঁ। আপনি এখন বান্দরবনে গেলেন, আপনি নীলগিরিতে শুটিং করবেন, নীলগিরিতে শুটিং করার জন্য অনেক পারমিশনের প্রয়োজন হয়, দেখা যায় যে ওইখানে আপনার অনেক পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ওইটা মানে ঠিকভাবে করা অনেক কঠিন। এগুলো ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বাইরের সাপোর্টটা যত বেশি আসবে তত ইন্ডাস্ট্রির জন্য এটা ভালো হবে। এবং ওই যে 3টা থানার লোক চলে আসছে, সেটা যদি ঠিকমতো আমাদেরকে দিতে পারে সাপোর্টটা, তাহলে অবশ্যই, কারণ আমরা তো তামাবিলে দেখতে চাই, তামাবিলের Support কি, ওরা দৃশ্য নিজেরা এত disturb সুন্দর। করে, নিজেরাই দেখতে শুরু করে। এখন লাইক একজন অফিসারকে আনা হইলো, সেই অফিসার যদি এখন সাকিব ভাইয়ের selfie সাথে তোলা একটা শুরু করে। সেলফি তুলবে, তো আমার এখন শর্ট দরকার ভাই। এন্ড আমাদের দেশে এইরকম প্রবলেমটা, এটা শুধু এই যে অফিসার বলে না, এন্ড এই জিনিসটা এসে ভালো হইলো। লাইক আমাদের এখানে কি হয়, আমি নিশ্চিত যে রাজ ভাই এটার সম্মুখীন হয়েছে। লাইক আমরা এফডিসি তে শুটিং করতে গেছি, এফডিসি তে শর্ট নিতে গেছি সাকিব ভাইকে নিয়ে। কি হয়, সাকিবের আদার্স যারা ডিরেক্টর প্রডিউসার আছে প্রত্যেকে এসে বসে আছে, আমার ভাই শর্ট চলে। অফকোর্স সাকিব ভাই তার ফিক্স শিডিউলের বাইরে, টাইমের বাইরে আমাকে শিডিউলটা দিবে না। এখন ওরা আছে, প্রত্যেকে এসে বসে আছে, আমার ভাই শর্ট চলে। অফকোর্স সাকিব ভাই তার ফিক্স শিডিউলের বাইরে, টাইমের বাইরে আমাকে শিডিউলটা দিবে না। এখন ওরা এসে গল্প করতেছে তো করতেই আছে, তাদের নিয়ে কথাবার্তা বলতেছে। সাকিব ভাই তাদের ছেড়ে উঠেও আসতে পারতেছে না, কিছু আমরাও কিছু বলতে পারতেছি না, সিনিয়র আমাদের। হ্যাঁ, আমাদের সিনিয়র, আমরা কিছু বলতে সবচেয়ে বড় পারছি কথা না। মনে করেন আমাদের কল টাইম থাকে সকাল 10টায়, আমাদের আর্টিস্ট আছে 3টায়। এমনি মাথায় প্রেশার থেকে ক্রিয়েটিভিটি যা থাকে সব চলে গেছে। 3টার সময় আসার পর আমার প্ল্যান থাকে 2টা 3টা সিকোয়েন্স করতে হবে,
তো সকাল 10টায় আসলে সেই শ্যুটটা শেষ হয়ে যেত রাত 8টার মধ্যে, এমনি আসছে 3টায়। তো মাথায় তো প্যারা থাকে, আমার 3টা সিকোয়েন্স শেষ করতে হবে, প্রডিউসারের টাকা তো নষ্ট হবে। 3টার পরে আসতে সাকিব ভাই রেডি হইতে লাগবে 2 ঘন্টা। তো 2 ঘন্টা মেকআপ লাগবে, নর্মালি এটা ন্যাচারালি লাগবে একটা আর্টিস্টের। এই 2 ঘন্টার মাঝখানে এখানে মিনিমাম 10 জন সিনিয়র ডিরেক্টর বসে গল্প করবে, 5 জন প্রডিউসার আসবে সিনিয়র, যাদেরকে দেখলে হচ্ছে আমরা সালাম দিতে হবে, পাশে সম্মান, মানে- নর্মালি বলতেও সম্মান দিই পারবো না তাদেরকে। কিছু। ওদের সামনে যায় বলতেও পারবো না যে ভাইয়া আমার শট, সাকিব ভাইয়া বুঝতেছে আমার শট, আমিও বুঝতেছি, ওনারাও বুঝতেছে। এই সাফার আর আমি কেন নতুন, মানে আমরা তো নর্মালি নতুন। আর এইটা একটা প্রফেশনালিজমের একটু অভাব আছে অভাব পুরো আছে, ইন্ডাস্ট্রিতে, একদম। সেটা অবশ্যই কিন্তু আছে। ইন্ডাস্ট্রির জন্য খুব মানে এমনিতেই আমরা অনেক পিছিয়ে আছি, আমাদেরকে কম্পিট করতে হইতেছে। আসলে এখন তো একটাই পৃথিবী, এখানে এমন না যে আপনি ঢাকায় ছবি বানাচ্ছেন বলে এটার সঙ্গে মানে বাইরের কোনো হলিউডের ছবি বা connection নাই। বলিউডের ছবির সঙ্গে কম্পিট করতে হইতেছে না, কম্পিট করতে হইতেছে কারণ আমরা সবাই এটা এত সহজ, একটা কম্পিউটারে টিপ দিলেই আপনি দিলেই দেখতেছেন দেখতে যে পাচ্ছি। আজকে হলিউডে কোনটা মুক্তি কি পেয়েছে, হচ্ছে। তারা কি টেকনোলজি ব্যবহার করেছে। এই ক্ষেত্রে এই জিনিসগুলি নিয়ে আপনাদের দুজনের কাছে আরেকটু জানতে চাইবো যে ছবি বানানোটা, আমরা জানি যে শেষ পর্যন্ত প্রডিউসাররা এই জিনিসটা তৈরি করেন, কিন্তু এটা একদম বলা যায় শিট অ্যাঙ্কার রোল যেটা পালন করতে হয় সেটা হচ্ছে ডাইরেক্টরদেরকে। সেই একটা ছবি ঠিক মতো তৈরি করার জন্য আশেপাশের যে হেল্পগুলি লাগে, মেকআপ ম্যান লাগে, এমনকি বয় যারা থাকে ইউনিটে তাদের প্রয়োজন হয়, নানান ধরনের আরো সাপোর্টিং মানে যেটা আমরা ক্যামেরার বাইরে থাকে, সেইটা ইন্ডাস্ট্রিতে কতটুকু তৈরি হয়েছে, কারণ সেই সাপোর্টগুলি আপনারা কতটুকু প্রথম পাচ্ছেন? কথা হচ্ছে- ফাইট ডিরেক্টরস থেকে শুরু করে আরো অনেক কিছু কন্টিনিউটি ডিরেক্টর থাকে, আমরা একটু বিস্তারিত জানতে চাইবো এই বিষয়গুলি নিয়ে। একটা বিরতির পরে ফিরে আসি রাজভাই। আজকের বাংলাদেশে নিচ্ছে আরো একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। এই যে পেছনের যে আমরা বলছিলাম যে ক্যামেরা থেকে শুরু করে স্পেশাল এফেক্ট, এই জিনিসগুলির ক্ষেত্রে বাংলাদেশে কতটুকু আমরা মানে পাচ্ছি সাপোর্ট? এখন মোটামুটি আছে, কারণ এখন অনেক নতুন ছেলে ক্রিয়েট হচ্ছে, আপনি এডিটিং বলেন, স্পেশাল ইফেক্ট বলেন, এখন কালারও অনেক বাংলাদেশে অনেক কিছু হয়েছে, কিন্তু প্রপার হচ্ছে কালারিস্ট নাই, যে অপারেটর যে চালাবে। মানে আমরা যেমন আমি সিনেমার কালার করতে ইন্ডিয়া যাইতে হচ্ছে, ইন্ডিয়া একটা বেজ লাইট দিয়ে কালার করে, বেজ লাইট এখানেও কেনা সম্ভব, কিন্তু এখানে চালাবে কে? তো আমাদের বড় বড় কোম্পানির টেকনিক্যাল পার্সনের অভাব। আমাদের বড় বড় কোম্পানির যারা কর্পোরেট আছে তাদের উচিত হচ্ছে এই বিজনেসটা চালু করা, পোস্ট প্রোডাকশন হাউস চালু করার পরে বাইরের থেকে, জার্মান থেকে আনুক, ইন্ডিয়া থেকে আনুক, টেকনিশিয়ান 2 জন এনে 2 বছরের জন্য রাখুক, তার অ্যাসিস্ট্যান্ট একজন রাখুক প্যারালাল, ও শিখে নেওয়ার পরে 2 বছর পর ওরে অফ করে দেয়, তাইলে আমাদের দেশে জিনিসটা হবে, তা না হলে হবে না। আমাদের এই মুহূর্তে টেকনোলজি অনেক কিছুই অনেক আছে, কিছুই বাট হয়েছে। অপারেটর যে করবে ওই জায়গাটাই হচ্ছে আমাদের গ্যাপ। এন্ড সে জানে না, এন্ড তার জানার ইচ্ছাটা অনেক, আর তার কাছে আছে, সে মনে করে যে নিলে তো আমারে নিতেই হবে, টাকাটা ঠিকঠাকই আসবে। সো ও ওর জায়গা থেকে ওকেও যে পলিশ করা দরকার ওই জায়গাটাতেই সে যায় না, সেটা ইভেন এফডিসিতেই হোক বাইরেরই হোক। আমার সিনেমার জন্য এন্ড ক্লাইম্যাক্স বাংলাদেশের রেগুলার ফাইট ডিরেক্টর চন্ন ভাই বলে আর কি, বাতিজা চন্ন বলে, উনি আমার ফাইট করছে। তো ইন্ডিয়াতে আমি ছবিটা এডিটও করছি, কালারও করছি, ওনারা যথেষ্ট প্রশংসা করছে ওনার, যে এটার ফাইট ডিরেক্টর কি চান না, আমি বললাম না বাংলাদেশের, উনি কিন্তু অন্য ছবি করছে। তো ওনারা কিন্তু পারে, যে আরমান ভাইয়ের কথা বলে, ওনারা পারে, কিন্তু ওনাদেরকে প্রপারলি দিতে হয়, কিন্তু আমরা অনেক কিছু দিতে পারি না। আমি পারি না, হয়তো প্রডিউসার পারে না, হয়তো আমাদের আর্টিস্টের সাপোর্ট নাই, হয়তো আমাদের লোকেশনের সাপোর্ট নাই, পারিপার্শ্বিক অনেক প্রবলেমের কারণে হচ্ছে আমরা প্রপারলি দেখাইতে পারি না। টিম ওয়ার্ক কোন জায়গায় ঘাটতি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যারা দর্শক আমাদের সিনেমা দেখে তারা আমাদের অনেক ভুল ত্রুটি ধরে, তারা যদি একবার কখনো আমাদের মতো, এই রনি আছে সামনে, আমাদের ডিরেক্টরের পিছনে স্টোরি শুনে যে একটা ছবি বানানোর সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি করি, তাইলে আমরা যে খারাপ ছবিও বানাই, ও নিজের পকেট থেকে টাকা দিয়ে ছবিটা দেখতো, শুধু আমাদের কষ্টের কথা শুনলে। অনেক বলার আছে, কিন্তু বলতে পারি না আমরা। আর আমার কাছে এখানে মনে হয় কি আমাদের একটা প্রবলেম আছে আসলে, এটা হয়তো বা এটা একটু বেশি বলা হবে, বাট এটা আমাদের মেন্টালিটির একটা প্রবলেম আছে, যে আমাদের কাছে আরেকজনের বউকে অনেক সুন্দরী লাগে, নিজের বউকে সুন্দর লাগে না। ঠিক আছে, সো আমরা আমাদের ছবিকে আমরা যতবারই খারাপ বলবো, ইচ্ছা করে আমরা ভালো ছবি বানালেও বলবো যে এটা কি বানাইছে। ওই যে বললো যে রাজ ভাই একটা ছবি বানাইছে সম্রাট, এটা বেশি পশ হয়ে গেছে, বললো যে না, আমি আজকে ছবি দেখছি, আমার পাশে একজন দর্শক বলতেছে, ও আমার চিনে না, ও বলতেছে ছবিটা হলিউড টাইপ হয়ে গেছে, এত বেশি পশ কেন বাংলাদেশি ছবি, আবার বলতেছে, আবার ওদের ভালো লাগতেছে, বলতেছে না অনেক সুন্দর। তো পশটা কেন, যেমন আমার ট্রেইলার রিলিজ হওয়ার পরে একজন আমারে বলছে যে তোমার ট্রেইলারটা অনেক পশ হয়ে গেছে, এটাতে তুমি কমার্শিয়ালি টাকা পাবা না, কিন্তু হল পাবা না। মানে হয়তো তারা মনে করছে যে বাংলাদেশের যেই দর্শক আমাদের টার্গেট গ্রুপ, তারা
এত পয়সা এখন নিতে ওনার পারবে কিন্তু না। বোঝা উচিত ছিল যে আমি যখন ছবি বানাবো, আমি রাজ, এটা আমি অহংকার নিয়ে বলতেছি না, আমি কিন্তু একটা টিজি ঠিক করে ছবি বানাই। আমার একটা টিজি আছে, আমি টেলিভিশনে কাজ করি, টেলিভিশনে একটা দর্শক আছে, আমি কিন্তু এই দর্শকটাও চাইবো। যেমন কমার্শিয়াল মেইন স্ট্রিম সিনেমা, কমার্শিয়াল সিনেমা বলে, কমার্শিয়াল সিনেমার মিনিং কি? যে সিনেমার টাকা ফেরত আসবে ওটাই কমার্শিয়াল, সেটা আর্ট ফিল্ম হোক আর মেইন স্ট্রিম হোক। টাকা ফেরত না আসলে কিন্তু সেটা কমার্শিয়াল না, যদি লস হয়। তো আমি যখন ছবি বানাচ্ছি, আমাদের দেশে বলে সিনেমা দেখে গার্মেন্টস ওয়ার্কাররা, রুরাল এরা ছবি দেখে, তাইলে কি আপনার এলিট শ্রেণীর লোকরা ছবি দেখবে না, আরবানরা ছবি দেখবে না? ওদের ছবি দেখাবো না আমরা? তা আমি যদি দুইটা শ্রেণীর টার্গেট করতে পারি, তাইলে হচ্ছে সেটা হচ্ছে প্রপার মেইন স্ট্রিমের ছবি, ওটা হচ্ছে প্রপার কমার্শিয়াল ছবি। যে এবং চলচ্চিত্রের কাজই তো এটা যে এটাই। নানান গ্রুপকে আপনি এখন আমি একটা attract টিজি ঠিক করছি, আমার যদি টেলার পশয়ের কারণে, যেমন কাকরাইলে এখনো স্টিল নাও 5.5 মিনিটে টেলার বানাইতে হয়। আপনি বলেন পৃথিবীর কোন দেশে 5.5 মিনিটে কাকরাইল টেলার বলতে অনেক দর্শকই Booking বুঝবে আছে। না আমাদের না, এখানে। আমাদের কাকরাইল মানে হচ্ছে ফিল্মের একটা বাজার, প্রতিটা জায়গায় একটা বাজার থাকে, সিনেমা ওইখান থেকে রিলিজ হয়, মানে বুকিং এজেন্টে নিয়ে যাওয়া হয়, জি। ওইখানে আর কি ব্যবসা প্রতিষ্ঠান সবগুলি সিনেমা। তো ওইখানে স্টিল নাও পর্যন্ত 5.5 মিনিটে টেলার বানাইতে হয়। এই সিনেমা আমাকে টেলার অনলাইনে সার্চে আমি 2 মিনিট 33 সেকেন্ড, আর টিজার সার্চছিলাম 1 মিনিট 27 সেকেন্ড। তো টেলার হচ্ছে 2.5 মিনিট কখনো টেলার হইতে পারে না, 5.5 মিনিট বানাইতে হবে এবং খ্যাতভাবে বানাইতে হবে। এটা আমি বানাই নাই, প্রডিউসাররা বানাই নিছে। তো এই সিনেমা আমার বানানোর দরকার নাই। আর এই ধরনের, এই যে ধরেন কাকরাইল বলেন, যাই বলেন, কিছু জিনিস আছে যেটা আমাদেরকে একটু পিছনে টেনে রাখছে। যদিও এখন আপনারা নানান ধরনের একদম বলা যায় স্টেট অফ দ্য আর্ট যা কিছু আছে, আমাদের ক্যামেরা আপনারা যা চালান প্রায় সব জায়গায় সেম একই ক্যামেরাই রকম চালাই, আমি সবাই চালায়, তাই চালাচ্ছি, শাহরুখ খানের ছবিতে এরিয়াল যেই চালাচ্ছে, হ্যাঁ। আমি বেজলাইট দিয়ে ডিআই করছি, শাহরুখ খানের ছবি বেজলাইট দিয়ে ডিআই করছি। সেটি তার মানে এই যে আমাদের কিছু কিছু জায়গায় গ্যাপ থেকে যাচ্ছে, এটা পূরণ করার জন্য কি এটা এফডিসি উদ্যোগ নেবে মনে করেন, নাকি আসলে না, এটা এটা বাইরে আসলে থেকে সবার বাংলাদেশ উদ্যোগ নেওয়া উচিত, নেওয়া ইভেন উচিত? সবার মেন্টালিটিরও এখন উদ্যোগ হচ্ছে নেওয়া আমাদের উচিত। নিতে হবে, আমাদের ওনাদেরকে বুঝাই। যেমন আমি টেলার বানাই নাই 5.5 মিনিটে, আমিও চাই রনিও না বানাক, রনির মতোই থাকুক। বানানোর পরে হচ্ছে অভ্যাস করাইতে হবে ওদেরকে যে 2.5 মিনিটের ট্রেলারটা ইন্টারন্যাশনাল ট্রেলার। এই পশ জিনিসটাই গ্রামের একটা লোককে পশ জিনিস খাওয়াইতে হবে। গ্রামের একটা ছেলের হাতে মোবাইল থাকবে, এটা কখনো আমরা ইমাজিন করছি? ওরা মোবাইল দিয়ে ফেসবুক ইউজ করে, ওরা যদি ফেসবুক ইউজ করতে পারে, তাহলে 2.5 মিনিটের ট্রেলার পশ ট্রেলার কেন দেখবে না? না সেটাই, মানে আমরা হয়তো নিজেরাই এমন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, কারণ আমরা দেখতেছি যে মোবাইলের ক্ষেত্রে মোবাইলের ইউজ এখন সাধারণভাবে নানান ধরনের ইউজ মানে সাধারণ মানুষই করছে। মানে এইটা তো বোঝা যায় যে আসলে আমাদের দেশের মানুষ, আমরা যে অনেকগুলি শ্রেণী বিভাগ করি, শ্রেণী বিভাগ হলেও তার মানে দেখার ক্ষেত্রে, যেহেতু এই ছেলেটাই এই মেয়েটাই শাহরুখ খানের ছবি দেখতেছে, হলিউডের ছবিও অনেকেই দেখতেছে এবং টালিউডের ছবি তো দেখছেই, ফলে আমরা যদি ওইভাবেই আমাদের নিজেদেরকে, আমরা কি একটু আত্মবিশ্বাসের ঘাটতি থাকে নাকি আমাদের অনেক যারা বেশি বাজারজাত করছে? অনেক এবার বেশি এটা কিন্তু ঘাটতি একটা আছে। প্লাস পয়েন্ট আছে, এটা হচ্ছে রনিরও থ্যাঙ্কস দেই, আমিও থ্যাঙ্কস যে আমাদের 4টা ছবি রিলিজ হচ্ছে, আমরা 2জন বাংলাদেশি ডিরেক্টর, আমরা 2 ভাই ও আমাদের সেক্টরে। তো আমাদের হচ্ছে মানে আগে বাংলা সিনেমার নাম শোনা মাত্র হচ্ছে একটা শ্রেণীর লোক যে নাক ছিটকাইতো, বাংলা সিনেমা দেখবো, এই জিনিসটা এই ঈদের পর থেকে থাকবে না। এটার জন্য এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সাকিব ভাইয়ের যে শিকারীর লোক, সম্রাটের লোক, মেন্টালের লোকের পরে মেন্টাল অনেক বহু আলোচিত ছবি। যখন প্রথম শুরু হয়েছিল বাংলাদেশে একটাই ছবি ছিল মেন্টাল, অনেক আগে শুরু করছে, রিলিজ করতে দেরি হয়েছে। তো 3টা সিনেমা সাকিব ভাইয়ের প্লাস হয়েছে, ইন্ডাস্ট্রির প্লাস হয়েছে। এবং আমি আজকে সিনেপ্লেক্সের ছবি দেখে আসছি, এখানে সব শিক্ষিত ছেলে সিনেমা দেখছে সাকিব ভাইয়ের ছবি। একসময় এই ছেলেরা বলতো যে সাকিব খান নাক ছিটকাতো। নাক ছিটকাতো। এই জিনিসটা আস্তে আস্তে অফ হয়েছে। আজকে আমার যেমন বাংলাদেশের দর্শকের টেস্ট বলি, আজকে আমার ফেনী থেকে একটা লোক ফোন দিছে, নাম্বার কালেক্ট করে, আমার ছবি দেখছে, মর্নিং শো দেখে বলছে ছবিটা খুব ভালো হয়েছে, একটা আপনার কাছে কমপ্লেন আমার, কি সাকিব খানের মিলন দিলেন না কেন নায়িকার সাথে? সাকিব খানের এই ছবিতে নায়িকার সাথে মিলন নাই, এটা তাদের কাছে নেগেটিভ। কিন্তু একটা ছবি, আমাদের পার্সোনাল লাইফে সিনেমা মানে হচ্ছে মিলন লাগবে, কিন্তু আমার এই সিনেমার এন্ডিং নাই, কারণ এটা আমি সিকুয়াল বানাবো। আমি ওখানে লাস্টে আমার ছবির নাম হচ্ছে সম্রাট, ট্যাগলাইন হচ্ছে দ্য কিং ইজ হিয়ার। তো আমি সিনেমাটা শেষ করছি দ্য কিং উইল বি ব্যাক, মানে দ্য কিং উইল বি ব্যাক। একটা রুরাল একটা লোক বুঝে না, আমি বাংলায় এটা লিখতেও পারবো না, ভালো লাগবে না যে রাজা আরেকবার আসবে, এটা আমি বাংলা লিখতে পারবো না, মানে এটা তো বুঝে নাই যে এটার সিকুয়াল হবে। এখন আমার কি দোষ হইতে পারে? হয়তো এটা থেকেই সে বুঝে নেবে, পরবর্তীতে যখন সিকুয়াল হবে তখন সে বুঝবে যে আচ্ছা এই শেষ এ পর্যন্ত ওয়েট দৃশ্যটা করতে কেন হবে, ছিল। এ পর্যন্ত সেটা ওয়েট বুঝবে, করতে হবে। কিন্তু আমাদের এখানে আরেকটা প্রবলেম আছে, ওইটা না হওয়া পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রির আসলে ওইভাবে ডেভেলপ হবে না অডিয়েন্সের জায়গা থেকে। রনি ভাই অবশ্যই এই কথাটা শুনবো, তবে আমার একটা ব্রেকের সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আজকের বাংলাদেশের নিচে আরেকটা বিরতি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে রনি ভাই যেটা বলছিলেন
দর্শকদের বিষয়ে? যেটা হচ্ছে যে আমাদের অডিয়েন্স যেটা হচ্ছে আমাদের যেটা আমরা এডুকেটেড অডিয়েন্স যেটাকে বলি, অ্যান্ড আমার কাছে পার্সোনালি মনে হয় যে এরা বেশিরভাগই ড্রয়িং রুমে বসে টিভিতে ইউটিউবে ছবিটা দেখে ইউজ টু, অ্যান্ড ইউটিউবে ছবিটা দেখে কমেন্টস করে। তাতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির কোনো লাভ নাই, অ্যান্ড আমরা আমাদের ছবিটাকে ওইভাবে চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, আপনি সমালোচনা করুন, আমি সমালোচনাকে কোনোভাবেই নেগেটিভভাবে নেই না, অফকোর্স পজিটিভভাবেই আমি নিব, অ্যান্ড ওটা আমাদের জন্যই আরও বেটারের জন্য। বাট সমালোচনাটা আপনি হলে দেখে এসে করুন, সিনেমা হলে যান, ওকে পরিবেশ ভালো না, ভালো না সেটাও এসে লিখুন যে এই কারণে ভালো না। আমি ঢালাওভাবে না যেই বলে দিলাম যে ভাই ওই হলে গেলে আমার সার পোকা কামড়ায়, আসলে কামড়ায় না, বাট আমি ঢালাওভাবে বলে দিলাম। সিনেপ্লেক্সে আমি চাই না, কোথাও চাই না। হ্যাঁ, একটা কজ দেখাচ্ছে, হলে পরিবেশ নাই, আমি আমার Just ফ্যামিলি একটা নিয়ে কারণ দেখানোর দরকার দেখিয়ে দিলাম। সিনেপ্লেক্স ছাড়া কোথাও যাইতে পারি না। কিন্তু একটা টাইমে তো ওইসব হলে ছবি দেখছে, সিনেপ্লেক্স তখন ছিল না। ছবি যাওয়ার, হলে যাওয়ার যদি প্র্যাকটিসটা হয়, হল মালিক কখনো এই হলটারে বাজে অবস্থায় রাখবে না, তার যদি প্রফিট হয়। আর তখন এই প্রডিউসার যখন ছবি চলবে, টাকা রিটার্ন আসবে, তখন প্রডিউসারও কিন্তু বাজেট বাড়াইতে থাকবে। তখন ফলে কিন্তু আমি আমার মতো দর্শকেরও ছবি একটা বানাইতে দায়িত্ব আছে, দায়িত্ব আপনারা আছে, মনে শুধু করেন? আমাদের আমাদের উপর ছেড়ে প্রত্যেকের দিচ্ছি। দায়িত্ব আছে, আচ্ছা, এটা আমাদের উপর ছেড়ে রনি দিলে ভাই, হবে না। অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরাও আশা করি যে দর্শক এই জিনিসটা বুঝবেন এবং এগিয়ে আসবেন, কারণ সত্যি আমাদের চলচ্চিত্রে এত বড় একটা ঐতিহ্য, সেটা মানে এই অবস্থায় যাওয়ার জন্য না, আমার মনে করি এটা একদমই। দুঃখজনক। এখানে অবশ্যই দর্শকদের ফিরে আসছেন, তারা আরো ব্যাপকভাবে ফিরে আসুক। আমরা একটু আপনাদের ছবি সম্পর্কে খুব সংক্ষেপে জানতে চাই যে রনি ভাই, ধরেন কেন যাব মেন্টাল দেখতে, কোন কোন জিনিস আপনার কাছে খুব মনে হয় যে মেন্টালে আমরা দেখতে যাব ফর প্রথমে আমরা যাব এটার কাস্টিং ভেরিয়েশনের কারণে। লাইক শাকিব খান, তার সাথে প্রথম তিশা, মানে টিভি পর্দার মানে সে একজন স্টার, তার কাস্টিং দেখতে। আমরা যাব পড়শিকে দেখতে, যে কেন পড়শি সিঙ্গার থেকে এখানে এসে হিরোইন। আমরা যাব যে ওকে ফাইন, মৌসুমী হামিদ কেন এখানে আছে, মাল্টিকাস্টিং এর কারণে আমরা জায়গাটা দেখতে যাবো। অ্যান্ড অ্যানাদার হচ্ছে যে ফর স্টোরি, আমরা এমন একটা স্টোরি আসলে পিক করছি, একটা সাইকো থ্রিলার স্টোরি, অ্যান্ড একই সাথে মূলত একটা প্রেমের গল্প, কিন্তু সেখানে আমরা দেশের একটা ইম্পর্টেন্ট ইস্যুকে একটা এনেছি। লাইক আমাদের দেশ থেকে একটা খনিজ সম্পদ, আমরা যেটাকে ইউরেনিয়াম দেখাইছি ছবিতে, যে ওই সম্পদটা দেশের বাইরে বিদেশিরা কিভাবে সেটাকে নিয়ে যেতে চাচ্ছে, উইথ আমাদের এইখানকার কিছু পলিটিশিয়ানকে সেটা ইউজ করে, অ্যান্ড সেটার এগেনস্টে কিভাবে একটা পার্সন কিভাবে ফাইট করতে পারে। আবার সেটা হতে পারে অনলি ফর প্রেমের কারণে, টোটাল জায়গাটাকে নিজের রিলেশন, নিজের জায়গার লাভ, দেশপ্রেম অ্যান্ড সব কিছুকে ফিক্সড করে আমরা যখন একটা জায়গায় আসছি। সো এখানে আমার দেশাত্মবোধ আছে ছবিটার মধ্যে, আমার মধ্যে একদম একটা পিওর একটা লাভ স্টোরি আছে, একটা ফ্যামিলি স্টোরি আছে, যে একটা ফ্যামিলি কিভাবে চলতে পারে, অ্যান্ড দেশের অস্থিতিশীল পরিস্থিতি কিভাবে একটা নর্মাল মানুষকে কিভাবে তার লাইফে ইফেক্ট ফেলে। লাইক আমার ছবিতে অনেকগুলো স্টোরি আছে মেন্টালে, বাট মূল স্টোরি হচ্ছে যে শাকিব ভাই একজন বিজনেসম্যান, ঠিক আছে, বাট নর্মাল বিজনেসম্যান ছিল, বাট তার লাইফে একটা ঘটনা দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি কিভাবে লোকটাকে মেন্টাল করে দেয় অ্যান্ড কিলার করে ফেলে। রনি ভাই, আমরা অনেকগুলি উপাদান পাবো এবং সেই উপাদানের মধ্যে আমরা নিজেদেরকেও খুঁজে পাবো, এতটুকুই বুঝতে পারছি। একদম। আমরা মনে করি যে অবশ্যই দর্শকরা পছন্দ করবে। রাজ ভাই, আমার কাছে খুব বেশি সময় নেই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সম্রাট সম্পর্কে কেন আমরা যাব হলে। কেন যাব সেটা আসলে আমি এভাবে বলতে পারবো না, কারণ হচ্ছে যারা ছবি দেখে তারা আসলে ডিসাইড করে যে আসলে আমি এই ছবিটা দেখব। কিন্তু আপনি বানিয়েছেন, আপনার তো কোনো কোনো না, জায়গা আমার খুব টার্গেট মনে হচ্ছে হয় যে এই জায়গাটা আমি খুব হচ্ছে ভালো আমার হয়েছে, আমি যে দর্শকের ছুঁয়ে যাবে। স্কুলিং থেকে বড় হয়েছি, সেই স্কুলিং এর উল্টা একটা ছবি বানাইছি। আমি কখনো যে মার দাঙ্গা ছবির স্কুলিং থেকে বড় হয় নাই। তো আমি একটা জিনিস যেটা বলতে চাই, ছবিটা দেখতে গেলে আমি একটা স্টোরি বলার চেষ্টা করছি, একটা লিনিয়ার স্টোরি। এর মাঝখানে হচ্ছে অনেক টুইস্ট আছে, যে পাবলিক একটা মানে প্রথম থেকে বুঝতে পারবো না কার ক্যারেক্টার কি, আস্তে আস্তে ক্যারেক্টারগুলি বের হবে, মানে একটা সিকোয়েন্সের পর একটা সিকোয়েন্স আসবে, তারপরে সাসপেন্স তৈরি হবে। তো এই সিনেমাটার আমার প্ল্যানিং আছে, আমি সেকেন্ড পার্ট বানাবো। তো এই ছবিটা এমন একটা জায়গায় শেষ করছি যে সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতে হবে বাকি স্টোরির জন্য। তো বাংলাদেশে এই প্র্যাকটিসটা খুব কম আছে, আমি চাই আসলে এই প্র্যাকটিসটা হোক, হলে যায় ছবিটা দেখুক, আমার ভুল ত্রুটিগুলি আমাকে বলুক, তাইলে হচ্ছে আমার নেক্সট ছবিতে কাজে লাগবে। বাট উল্টাপাল্টা কথা বললে সেটা খুব কষ্ট লাগবে, কারণ একটা ছবি বানানোর পিছনে যে স্টোরি আছে আমাদের, এই স্টোরি যদি আমি সবার কাছে শেয়ার করি তো সবারই খারাপ লাগবে। আসলে আমরা কিন্তু প্রপার জায়গা থেকে ছবি বানাইতে পারি না, অনেক সাপোর্ট থাকে না আমাদের। আমি যে স্টোরি চিন্তা করি, সেই স্টোরি শুটে গেলে স্টোরি চেঞ্জ হয়ে যায়, আমি অনেক কিছুর কারণে পারি না, অনেক কম্প্রোমাইজ করতে হয়। রাজ ভাই, রনি ভাই, আমরা দুজনেই আশা করি যে এই ঈদে অনেকগুলি ছবি মুক্তি পেয়েছে এবং বিগ বাজেটের ছবি মুক্তি পেয়েছে। আজকে আমরা দেখেছি সবগুলো হলেই পূর্ণ ছিল এবং আমরা আশা করি যে
বাংলা সিনেমার যে একটা পরিবর্তন হচ্ছে সেটা আরো বেশি বেগবান হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।